তার মানে সে তার হয়তো দর্শন চিন্তা চেতনা যে সে মনে করতো তার ভাষায় যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের একটা সরকার, সেই সরকারের সময়ই তো আমি বঞ্চিত হয়েছি। আর এখন তো আরো অবস্থাটা খারাপ হয়েছে। এখন তার মনে করেন আগে মানে কি বলে মাথা ফাটলে তার যত মানে কষ্ট হইতো, এখন একটা ইট লাগলে আরো কষ্ট হচ্ছে। কারণ এখন তো অল্পতেও সে আরো মানে বিপর্যস্ত হবে। এখানে তো তার প্রত্যাশা কিছু নেই। কারণ তার ব্যক্তিগত জীবনও হতাশা। ব্যক্তিগত জীবনে তার পরিবারের কথা বলছেন যে তার ছেলে হলো বুয়েটে থেকে পড়া শেষ করেও এখনো কোনো চাকরি পায়নি। তার মেয়ে পদোন্নতি পাচ্ছে না। সে নিজে যে পত্রিকায় চাকরি করে সেই পত্রিকার কোনো আহ, মানে পদোন্নতি নেই এবং বেতনও বাড়ছে না, অথচ জিনিসপত্রের দাম বাড়ছে। তার একটা পুরো মানে চিঠিটা আমি পড়লাম এই বিবিসি বাংলায়। সেখানে দেখলাম যে তার আসলে হতাশাটা সেই আগের থেকে শুরু হয়েছে এবং এখন আরো তীব্র। এখন মনে করছে যে একেবারেই অন্ধকার। আগে তাও হয়তো আশায় আশায় ছিল যে একটা হয়তো পরিবর্তন হবে, একটা তার হয়তো ভাগ্য খুলবে, হয়তো তার দিকে সরকারের একটা নজর পড়বে। সেই নজরটা হয়নি, আর এখন তো আরো খারাপ। এখনকার যে অবস্থাটা, এখানে তো অবশ্যই আমি বারবার বলি তো যে গণমাধ্যম মুখের স্বাধীন, গণমাধ্যম কাগজে কলমে স্বাধীন না, যার কারণে প্রত্যেকেই যেই চাপের মধ্যে আছে, মানসিক চাপের মধ্যে আছে। হয়তো ফিজিক্যালি কোনো পত্রিকা অফিস বন্ধ করছে না বা কাউকে ধরে গুম করতেছে না, আগে যেমন অনেকের ক্ষেত্রে হয়েছে। আহ এখন হয়তো সেটা হচ্ছে না, কিন্তু ওই যে চাপটা রয়ে গেছে, চাপটা রয়ে গেছে, প্রত্যেকেই মনে করছে আমি, আমার তো জন্ম আওয়ামী লীগ আমলে, সুতরাং এখন তো আমি একটু এদিক সেদিক করলে বোধহয় আমাকে চেপে ধরবে। এই চাপটা কর্তৃপক্ষ নিতে পারে নাই, যার জন্য বলছে যে ভারপ্রাপ্ত সম্পাদক আমার সাথে কথাও বলে না। তো এরকম একটা অবস্থা। তো এটা স্বাভাবিক, এটা তো গণমাধ্যমের এই অবস্থাটা। কিন্তু এই অবস্থাটা বলতে গেলে আগের অবস্থার সাথে মিলাই বলতে হবে, তাহলে একটা পুরো চিত্র পাওয়া যাবে। জি। ডাক্তার আব্দুল নূর তুষার, আপনার কাছ থেকেও একটু এই প্রসঙ্গে ছোট করে শুনি। আরো একটু তার চিঠি থেকে আরেকটু প্রসঙ্গ আপনার কাছেও আমি জানবো। এই প্রসঙ্গটি একটু বলেন যদি। কোন প্রসঙ্গ? আপনি কি যেই গণমাধ্যম সম্পর্কে যা ও, বলছেন বিভুরঞ্জন সরকার, মোস্তফা ফিরোজ যে একটা ব্যাখ্যা দিলেন, তার পর্যালোচনা, আপনার পর্যালোচনা। পুরো চিঠিটা একজন বিষণ্ণতা আক্রান্ত ব্যক্তির চিঠি। যখন এই খবরটি সোশ্যাল মিডিয়াতে এসেছিল, তখন হুম। এসেছিল যে তার মোবাইল ফোনটা বাসায় আছে। তখনই কিন্তু ডাক্তার হিসেবে আমি বুঝতে পেরেছিলাম যে যিনি মোবাইল ফোন বাসায় রেখে বের হয়ে হারিয়ে গিয়েছেন, তিনি আসলে নিরুদ্দেশ হতে বের হয়েছেন, যাতে তাকে কেউ খুঁজে না পায়। এবং তখনই আমার অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছিল হয়তো তিনি একটা এই ধরনের কাজ করতে যাচ্ছেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে এবং তাকে কেউ খুঁজে পাচ্ছিল না। আপনারা নিশ্চয়ই জানেন যে তিনি এই ঘটনাটি ঘটানোর আগে তিনি একটা মেইল করে গিয়েছিলেন বিডি নিউজ 24-এ, তার পরিচিত একজন বরাবর। হুম, হুম। এই চিঠিটি একটি হতাশার চিত্র, কিন্তু এইখানে কিছু কিছু স্ববিরোধিতা আছে। যেমন তিনি একটি জায়গায় বলেছেন যে তিনি কোনো সুবিধা পান নাই, এমনকি বই লিখেছেন, সে বইয়ের রয়্যালটিও পান নাই। রয়্যালটি পান। তার মানে তিনি কি আসলে সুবিধা প্রত্যাশী হয়ে এই বইটি লিখেছিলেন? তার মানে সুবিধা না পাওয়াই কি তার মধ্যে হতাশা তৈরি করেছে? আর 50 বছরের আহ কাছাকাছি, বা ধরেন আরো কমও যদি হয়, 20, 30, 40 বছর ধরে কেউ যদি সাংবাদিকতা করেন, তাহলে সেই সাংবাদিকতায় তিনি তো এর আগেও বহুবার এই ধরনের প্রতিকূল পরিস্থিতি ফেস করেছেন। অর্থাৎ এমন তো নয় যে অতীতে কখনো সরকারি কোনো কর্তৃপক্ষ এরকম খবর নিয়ন্ত্রণের চেষ্টা করে নাই, করেছে। নানান ধরনের অসুবিধা তাকে ফেস করতে হয়েছে, একাধিক জায়গা থেকে তার চাকরি করতে হয়েছে, চলে গিয়েছে, এমনকি তিনি একটা জায়গাতে বেতনও পেতেন না, কিন্তু কাজ করেছেন, এরকমও ঘটেছে। ফলে তার যে পুরনো বন্ধুরা তারা যখন বলছেন কথাগুলি, তখন আমরা জানতে পারছি যে তিনি বহু বছর ধরে এরকম একটি পরিবেশ দেখে অভ্যস্ত। তিনি তো একজন সিনিয়র সাংবাদিক। ফলে তার কিন্তু এই শুধু এই সরকারের আঘাতেই কাতর হয়ে তিনি হুম। এরকম একটি ঘটনা ঘটিয়েছেন ব্যাপারটি তা নয়। এটি একটি দীর্ঘমেয়াদী আমি বলবো হতাশা, বঞ্চনা, অন্যায় আচরণ, কুব্যবহার, এইসব পেয়ে তার মনে যে তীব্র বিষাদগ্রস্ততা হয়েছে, এটা হচ্ছে তার ফলাফল। এই চিঠিটার মধ্যে থেকে আমরা যে বিষয়টি জানতে পারি সেটি হচ্ছে যে সকল সরকারই সৎ সাংবাদিকতার বিরোধিতা করে। যে সরকার এর আগে 16 বছর দেশ শাসন করেছে, তারা মুখে যদিও চেতনার কথা বলেছে, কিন্তু তারা আসলে চেতনার চাইতে বেশি গুরুত্ব দিয়েছে লয়ালটিকে, বেশি গুরুত্ব দিয়েছে তৈলাক্ত সাংবাদিকতাকে। ফলে এইরকম সাংবাদিকরা আগেও অবহেলিত হয়েছে, এখনো অবহেলার মধ্যেই আছেন, এবং ভবিষ্যতেও সেই অবহেলা দূর হবে এমন কোনো প্রক্রিয়া প্রক্রিয়া দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ আপনারা জানেন যে এই সরকার একটি আহ, গণমাধ্যম কমিশন করেছিলেন। এই সরকার যখন বিভিন্ন কমিশন বাস্তবায়িত হবে বলে
কথা বলছেন তখনও কিন্তু এই গণমাধ্যম কমিশন যা বলেছে সেইটাকে বাস্তবায়িত করার জন্য তাদের প্রায়োরিটি কম। মূলত তারা সংবিধান, নির্বাচনের পদ্ধতি, এইসব বিষয়ে যত মনোযোগী, আহ, এই যে সংবাদ কমিশন কিংবা ধরেন শিক্ষা তো কমিশনই বানান নাই, অর্থাৎ কিছু মৌলিক বিষয়ে তাদের সেই রকম মনোযোগ আমরা লক্ষ্য করছি না। আমার ধারণা যে তিনি হতাশার শেষ প্রান্তে এসে তিনি উপলব্ধি করেছেন যে তিনি তো কিছু পাবেনই না, হয়তো তার বাচ্চারাও তার জন্য বঞ্চিত হতে শুরু করেছে। আপনি নিশ্চয়ই জানেন হুম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় তার বাচ্চাকে অনেকটা, আমি বলবো যে ইচ্ছাকৃতভাবে ফেল করানোর একটি ব্যাপার ঘটেছে। কারণ আমরা যারা ডাক্তারি পরীক্ষা দিই আমরা জানি যে থিসিস পার্টে সাধারণত ঠিক ফেল করে না কেউ। তো এই যে ফেইলিওরটা, এটার জন্য তিনি নিজেকেই দায়ী করেছেন, তার অস্তিত্বকে, এবং তিনি লিখেছেন এক জায়গায় যে তার 22,000 টাকার ঔষধ লাগে। তার ছেলেটি যদিও ইঞ্জিনিয়ার হয়েছে, তার পেছনে তার প্রচুর খরচ হয়েছিল, কারণ তার ছেলেটির গিয়ন-বারি সিনড্রোম হয়েছিল। এটা একটা বিশেষ ধরনের ভাইরাসে আক্রান্ত হলে প্যারালিসিস হয় এবং এর চিকিৎসায় প্রচুর খরচ হয়। তিনি মূলত যেটা এখানে বলেছেন সেটি হচ্ছে যে কখনোই তার পাশে এসে তেমন মানুষেরা কেউ দাঁড়ান নাই, এমনকি তার বন্ধু বান্ধবরাও ক্ষেত্র বিশেষে তার যে এই দুরবস্থা সেটাকে বুঝতে পারেন নাই। তো আমি বলবো যে তীব্র হতাশা এবং ডিপ্রেশন থেকে আত্মহত্যার যে প্রবণতা, সেই হুম প্রবণতায় তিনি পৌঁছে গিয়েছেন। এবং একটা লাইন আছে, তার মন কুডাক ডাকছে, তিনি বুঝতে পারছেন না আসলে যে মন তাকে কি বলছে। এইটা আসলে একটা বিষণ্ণতার একটা এমন একটা প্রান্ত যেখানে হঠাৎ করে একজন মানুষের মনে হয় যে এই পৃথিবীতে তিনি আসলে নিরর্থক, তার অস্তিত্ব তার প্রিয় মানুষদের জন্য আহ ক্ষতির কারণ, এবং তিনি আর কিছু দিতে পারবেন না এই জগৎকে, এবং তার এই জগৎ থেকে তার পাওয়ার কিছু নাই। হুম এইরকম হতাশা নিম্ন প্রান্তে পৌঁছে গিয়েই তিনি আসলে ঘটনাটা ঘটিয়েছেন। এই চিঠিটা একটা জি, ক্লাসিক আপনি যে তার চিঠি। ছেলে মেয়ের কথাগুলো বলছিলেন, মানে তার চিঠি থেকে বলছিলেন, সেখানে একটু তিনি যে লিখছেন, অপরাধ কি ওর নাম নাকি বাবা হিসেবে আমি বুঝতে পারছি না। আপনিও বলছিলেন যে নিজেকেও দায়ী করছেন। আসলে এরকম কি কিছু হচ্ছে? মানে তিনিও বলছিলেন যে তিনি আওয়ামী ট্যাগ পাচ্ছেন, তার জন্য তিনি আপনি পুরস্কার যদি কখনো পান নাই, কিন্তু তার জন্য তিনি নানান রকম সমস্যায় আছেন। আপনি তার যদি কথা থেকে যা মেডিকেল বলা যাচ্ছে, আপনি ট্যাগে যদি কি তার কোনো সমস্যা হচ্ছে আসলে সন্তান সন্ততি পর্যন্ত? না, না, আপনি যদি পুরো ব্যাপারটাকে চিন্তা করেন, প্রথমত তিনি কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, তিনি কিন্তু হুম মুসলিম না। ফলে তাকে কিন্তু এক ধরনের প্রেশারের মধ্যে বাংলাদেশে থাকতেই হয়েছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। এটা তাকে সহ্য করতে হয়েছে দীর্ঘ সময় ধরে। কিন্তু পরে যখন তার জীবনে আরো নেতিবাচক ঘটনা ঘটতে শুরু করেছে, তখন তিনি একদিকে তিনি মাইনরিটি সম্প্রদায়ের, আরেকদিকে তিনি একসময় কমিউনিস্ট রাজনীতি করেছেন বা সাম্যবাদী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি যেটা লিখেছেন মতিউর রহমানের কথা, তিনি বলেছেন সবচেয়ে বড় ভুল করেছিলেন যা দিনে থেকে গিয়ে তিনি আসেন নাই ভোরের কাগজে। তার মানে তিনি তার যে সঙ্গ ত্যাগ করেছিলেন কমিউনিস্টদের সেটাকে চিন্তা করেছেন। এবং পাশাপাশি এই সময়ে এসে তিনি একদিকে যেমন সংখ্যালঘু হিসেবে নিরাপত্তাহীন বোধ করছেন, এটা তার চিঠির মধ্যে আছে, যদিও এই নিরাপত্তাহীনতার বিষয়টি সত্য না মিথ্যা এটা নিয়ে তর্ক হতে পারে। আরেকটি হচ্ছে তিনি তার নিজের ওয়ার্ক প্লেসে তার সম্পাদকের কাছ থেকে এক ধরনের নির্লিপ্ত শীতল ব্যবহার পাচ্ছেন। আবার তিনি এটাও মনে করেছেন যে তার সন্তান হওয়ার কারণেই তার মেয়ে ফেল করেছে। এই সবকিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে তিনি ধারণা করেছেন যে তার হুম অস্তিত্ব তার পরিবারকে ক্ষতিগ্রস্ত করছে, জি কারণ তার জন্য 22,000 টাকা আবার খরচ হচ্ছে ঔষধের হুম জন্য। হুম আর আপনি যদি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডাক্তারদের কাছে খোঁজ নেন, তাহলে আপনি হয়তো এই বিষয়ে সত্যতা যাচাই করতে পারবেন। এই ঘটনাটির পেছনে এক ধরনের কিন্তু আমি সত্যতা যদি রয়েছে একটু বলে একটু মানে অনেক ডাক্তারই মনে সাধারণভাবেই করেন। জিজ্ঞাসা করি আপনার কাছে, সাধারণভাবেই জিজ্ঞাসা করি, মানে পরিবর্তিত প্রেক্ষাপট, অনেক কিছু ভালো হয়েছে, কিছু বিষয়ে অনেক সমস্যাও হয়েছে, চলছে অনেক রকম ট্যাগিং চলছে, আগেও চলতে, এখন একটু প্রকাশ্যে চলছে। এই যে আওয়ামী ট্যাগ পেলে কি আসলে সন্তান সন্ততি পর্যন্ত তাদের চাকরি বাকরিতে সমস্যা হওয়ার যে বিষয়, এটা কি আসলে, এটা কি একটা বাস্তবতা বিরাজ করছে, নাকি এটিও তার হতাশার কারণে আসলে তিনি না, এই লিখছেন? যেমন বাস্তবতা আপনিও হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট ট্যাগ পেয়েছেন, এর কারণে কি না, কোনো না, রকম এই সমস্যা বাস্তবতা আপনাকে বা আপনাদের না, কাউকে না। পেতে হচ্ছে? জি হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটা যদি উত্তর খুঁজতে হয় তাহলে আওয়ামী লীগের শাসন আমলে ফেরত যাইতে হবে। আওয়ামী লীগ এই জিনিসটা চালু করে গিয়েছিল। সন্তান সন্ততি হলে পরে তাদেরকে তারা ভেরিফাই করে এনে বাদ দেওয়ার প্রক্রিয়া চালু করেছিল। আওয়ামী লীগ কি করেছে জানেন? বীজ বপন করেছে এবং সেই বীজ বৃক্ষে পরিণত হয়েছে, এখন ফল ধরেছে। এই ফল আওয়ামী লীগকে গিলতে হচ্ছে, শুধু আওয়ামী লীগকে না, বাংলাদেশের সব লোককে গিলতে হচ্ছে। আপনি মানে কুবৃক্ষ বপন করবেন, আপনি বাজে বীজ লাগাবেন আর সেইটার ফল আপনি কোনোদিন ভোগ করবেন না, এইটা হয় না। এটা তো প্রবাদ, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। যেমন বীজ বপন করবেন তেমন ফল পাবেন। এখন সেটা ফেরত আসছে। আর ট্যাগিং করলে অসুবিধা হয় কি না এটা কি আমরা জানি না।
ন্যান্সিকে আমরা ট্যাগ হইতে দেখি নাই, আমি নিজে বিএনপির সময় ট্যাগ হই নাই, আমাকে আওয়ামী লীগ ট্যাগ করে দিয়ে বাংলাদেশের টেলিভিশন থেকে বের করে দেওয়া হয়েছিল। তখন বলা হয়েছিল আমি আওয়ামী লীগ, এরপর আবার আওয়ামী লীগের সমালোচনা করেছি, আওয়ামী লীগ বলেছে আমি আওয়ামী লীগের বিরোধী। মোস্তফা ফিরোজ ভাই খুব ভালো জানেন, আমরা যখন আমরা সরকার এসেছে এখন আমাকে বলা হচ্ছে আমি কালচারাল ফ্যাসিস্ট। কারণ সত্য কথা, যেটা এই চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সৎ সাংবাদিকতা, সত্য সাংবাদিকতা আপনাকে কোনো পক্ষে নিয়ে যাবে না, এবং না নিয়ে গেলে সবাই আপনাকে শত্রু ভাবতে শুরু করবে। কারণ আপনি তার শেখানো তোতা পাখি হন নাই, আপনি তার শেখানো বুলিতে প্রতিদিন সকালবেলা গুড মর্নিং বলে ডাকছেন না, আপনি নিজের ভাষায় কথা বলছেন। এই নিজের ভাষায় কথা বলাকে বাংলাদেশের সকল সরকার, সকল কর্তৃপক্ষ, এমনকি এই কর্তৃপক্ষ এখন যারা রাজনীতি করছেন তারাও একইভাবে বাধা দিচ্ছেন। এবং ট্যাগিং হলে সমস্যা হয় কিনা আমি আপনাকে বলি, ট্যাগিং হলে ব্যক্তিগতভাবে যত না সমস্যা হয়, তার চেয়ে হচ্ছে দুর্বল চিত্তের মানুষেরা, দুর্বল চিত্তের অর্গানাইজাররা মনে করে যদি কোনো সমস্যা হয় এই মনের ভূতে তাদেরকে খেতে শুরু করে, এবং মনের ভূতে তাদেরকে যখন খেতে শুরু করে তখনই ট্যাগিং সফল হয়। এই ট্যাগ কারা করে? 50 জন, 100 জন, 200 জন মানুষ। কারা গিয়ে ওইখানে সংহতি প্রকাশ করে? যখন কেউ ট্যাগ করেছে আপনি হাতে গুনলে 500 জনের বেশি পাবেন না। বাংলাদেশ 16 কোটি লোকের দেশ। কেউ কি একটা জরিপ করে সাধারণ মানুষকে আমাকে বা মোস্তফা ফিরোজকে কোনো দলের মনে করে? একদম করে না। কিন্তু তারপরেও কিছু লোক এসে আমাদের ট্যাগ করে কেন? যাতে সাধারণ লোক ভয় পেতে শুরু করে আমাদেরকে নিয়ে। এই হচ্ছে এই কালচার। এবং সেই কালচারের মধ্যে এই বই লিখেছেন তিনি একটা শেখ হাসিনাকে নিয়ে, কিন্তু আমাদের ফরহাদ মজারও একসময় কলামের মতো লিখতেন রাজকুমারী হাসিনা, যেটা বই হিসেবে বের হয়েছিল। ওইখানে তিনি রূপক ভাবে হাসিনার রাজনীতি, হাসিনা আসলে অনেক গণতন্ত্রের চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত ফলটা শুয়োরানি পায়, মানে দুয়োরানি পায় না, শুয়োরানি পেয়ে যায়, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। এরকম উনি একটা লিখেছিলেন রাজকুমারী হাসিনা। তো উনি যখন রাজকুমারী হাসিনা লিখেছিলেন ওই বইটা নিয়ে এসে এখন কেউ ট্যাগ করছে না, কারণ হচ্ছে ওনাকে কেউ একজন কোনো একদিকে ভাবছে ওই দিকে তিনি বুদ্ধিজীবী। যে মুহূর্তে উনি আরেকটা সত্য কথা বলবেন সেই মুহূর্তে উনিও কিন্তু একই রকম ট্যাগ খেয়ে যাবেন। এইটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি এবং সমাজ ব্যবস্থার সবচেয়ে দুর্বল দিক। জি জি মোস্তফা ফিরোজ, একটু আসি একদম রাজনীতিবিদের একজনের কথায়। মির্জা আব্বাস তিনি বলছেন আওয়ামী লীগ পালানোর পর বিএনপিকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে দেশি বিদেশি মহলের প্ররোচনায় আরও একটি নতুন -2 ফর্মুলা সক্রিয় হয়েছে। প্রথমে একটু জানতে চাই, নতুন -2 ফর্মুলা কি আসলেই সক্রিয়? মানে এটি অনেকদিন ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন, তারপরে ইদানিং অবশ্য বলছেন না, মির্জা আব্বাসের কাছ থেকে শুনলাম। আসলে সক্রিয় হয়েছে কিনা প্রথম প্রশ্ন। এবং পরে এর সাথে সাথে এটাও তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আসলে কারা এর পেছনে রয়েছেন। তিনি বলছেন, ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন যে শয়তান নানা ছদ্মবেশে আসে, একই দেশি বিদেশি মাস্টার মাইন্ডরা নতুনভাবে -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করছে। আসলে শয়তান কারা বা কারা দেশি বিদেশি মাস্টার মাইন্ড বলে আপনার মনে হয়? আমি মির্জা আব্বাসের এই কথার উনি কোন অর্থে বলছে আমি ঠিক বুঝতে পারছি না, তবে আমার একটা ব্যাখ্যা হলো বিএনপি এখন একটু বেকায়দায় আছে। বেকায়দায় আছে এই কারণে যে বিএনপি সহ 4টা রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা 1, 2, 3, 4 করে সিরিয়াল করছে। তার মধ্যে বিএনপি আছে, তার মধ্যে আছে জামাত আছে, এনসিপি আছে, আছে হচ্ছে ইসলামী আন্দোলন। কেন বললাম? এই 4টা দলের সাথে তিনি প্রথম একটা বৈঠক করলো মাইলস্টোন ঘটনার পর, তখনই বুঝলাম যে এই 4টাকে তিনি গুরুত্ব দিচ্ছেন। এখন দেখেন এই 4টার মধ্যে 3টা দলই বলছে যে পিয়ার না হইলে, জুলাই সনদ না হইলে আমরা নির্বাচনে যাব না, নির্বাচন হইতে দেব না। এই অবস্থায় বিএনপি একটা বেকায়দার মধ্যে পড়ছে। বিএনপি ভাবছে যে তার মানে নির্বাচন না হওয়া মানে তো সেই 111-এর ওই সময় যেই মানে -2 ফর্মুলা, সেটা সম্ভবত আর একটা রূপে আসছে, নতুন হয়তো মেরুকরণ হচ্ছে। এইরকম একটা অনিশ্চয়তা বা সন্দেহ থেকে মির্জা আব্বাস সম্ভবত এটা মানে বলছেন। এবং এখন এমন একটা সুদিনের সময়ও তারা মানে খুব প্রাণ খুলে হাসতে পারছে না। খেয়াল করেন যে এখন শেখ হাসিনা নাই, শেখ হাসিনা বিহীন ভাবে তো তারা এককভাবে ভালো থাকার কথা, কিন্তু ঘটনাক্রমে খুব দ্রুত জামাতের উত্থান হয়েছে, অন্যান্য ইসলামী দলগুলোর উত্থান হয়েছে। এটা তাই হয় আর কি। এগুলি তো বীজ, আবারও সেই তুষার ভাইয়ের কথাই বলি, এগুলি সব বপন হয়েছে। আপনি যখনই কি একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্বাভাবিক ভাবে প্রবাহিত হতে দেবেন না, তখন এই জঙ্গিবাদ, মৌলবাদ এগুলি মাথা চাড়া দিচ্ছে, এবং এটার একটা ফল ভোগ করছে এখন বিএনপির উপরে বর্তাচ্ছে। যার জন্য দেখবেন যে বিএনপির অনেক কথাবার্তা
ওই যে এরা বলছে না যে তাদের কথাবার্তা ওই জয়ের সাথে মিলে যাচ্ছে, আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে, বিএনপি কেন উগ্রবাদ নিয়ে, বিএনপি কেন চরমপন্থা নিয়ে কথা বলছে, এগুলি তো আওয়ামী লীগ বলতো, বিএনপি কেন বলছে? এগুলো হলো যারাই ডেমোক্রেটিক রাজনীতি করবে, যারা লিবারেল ডেমোক্রেটিক ফোর্সে মানে ধারণ করবে, বা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতে চাইবে, তাদের সাথেই এই বিরোধটা হবেই। সেটা বিএনপি থাকলেও হবে, জাতীয় পার্টি থাকলেও হবে, বা অন্য যে কোনো গণতান্ত্রিক দল থাকলে এই বিরোধটা হবে। এটা হচ্ছে বাস্তবতা। সম্ভবত নির্বাচনের এই যে এখনো পর্যন্ত অনিশ্চয়তা, অনিশ্চয়তা বলতে রাজনৈতিক দলগুলো, এখন তো সরকার চাইছে নির্বাচন, কিন্তু রাজনৈতিক দলগুলো চাইছে না। যেমন ফরহাদ মাজার বলছে যে 1/3 দল নির্বাচন চায় না। তো এটা তো বাস্তবে তাই। এটা তো অনেকগুলো পিআর সিস্টেম বা অন্যান্য নানা জুলাই সনদ এই সমস্ত কথা বলে তো নির্বাচনটা চাচ্ছে না। এই রাজনৈতিক দলের সংখ্যা তো কম না। সেই কারণে হয়তো মির্জা আব্বাস বা বিএনপি অনেকে ভাবছে যে এটা কি আবার সেই -2 ফর্মুলা। এখন তো আওয়ামী লীগ চলে গেছে, এখন বাকি আছে বিএনপি, হয়তো বিএনপিও চলে গেল। এই ধারণা থেকে সম্ভবত এই কথাটা সামনে আসছে। জি। ডক্টর আব্দুল তুষার, এই ধারণা থেকে আপনার কি মনে হয় ধারণা থেকেই বিষয়টি আসছে, নাকি তাদের কাছে আসলে মানে শুরুতে যেটাই বলছিলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু প্রায়ই বলতেন, যদিও ইদানিং বলছেন না, এবং মির্জা আব্বাস এই কথার প্রসঙ্গে এই সাক্ষাৎকারে তিনি বলছেন নতুন -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা এবং সেন্ট মার্টিন, সাজেক ও নিউমোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে বিদেশিদের সঙ্গে আলোচনাও আসলে একই সূত্রে গাথা, ভিন্ন কোনো বিষয় নাই। মানে এগুলোর সাথে -2 সম্পর্ক তিনি খুঁজে পাচ্ছেন, আপনি পাচ্ছেন মনে হয় এগুলোর সাথে সম্পর্কিত? একটা প্রবণতা কিন্তু আছে, আপনি দেখবেন যে ছোট দলগুলি, মধ্যম মাঝারি দলগুলি বিএনপিকে টার্গেট হিসেবে বেছে নিয়েছে, এই জন্য যে বিএনপি সবচেয়ে বড় দল, বিএনপির সিট যত কমবে তারা আশা করছেন তারা সেই সিটগুলি পাবেন, কারণ আওয়ামী লীগ তো সিনে নাই। ফলে বিএনপির যদি কিছু সিট কমে তারা সেটা পাবেন বলে আশা করছেন, কেননা বিএনপি একটি মধ্যপন্থী জাতীয়তাবাদী দল, কিন্তু এর বাইরে উগ্র জাতীয়তাবাদী দল আছেন, এবং আলাদাভাবে এইখানে আমাদেরকে বাংলাদেশি বা বাঙালি জাতি মনে করে না। এইরকম জাতীয়তাবাদী দল আছেন যারা মনে করেন যে সারা পৃথিবীতে মুসলিম একটি জাতি এবং সারা পৃথিবীর সব মুসলিম এক জাতি, এরকম দলও তো আছে। ফলে তারা মনে করছেন যে নতুন এই জাতীয়তাবাদের পক্ষে ভোট পাওয়া যাবে যদি বিএনপিকে খানিকটা ক্ষতিগ্রস্ত করা যায়। ফলে বড় গাছটাতে সবাই ঢিল মারছে যাতে করে কিছু ফল খসে পড়ে এবং সেই ফলগুলি তারা পান। এটা হচ্ছে একটা উপায়। দ্বিতীয় উপায় হচ্ছে নির্বাচন পিছিয়ে দিতে পারলে যারা এখন এই সরকারের সুবিধাভোগী তারা আরো কিছুদিন সুবিধা পাবেন। যেমন কিছু লোক চুক্তি ভিত্তিতে নিয়োগ পেয়েছেন, এই সরকার থাকলে তারা আরো কিছুদিন চুক্তি নিয়োগগুলি পাবেন, তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন, তাদের আর্দালি থাকবে, চাপরাশি থাকবে, তারা গাড়ি পাবেন, বাড়ি পাবেন, তারা পতাকা পাবেন, অনেক কিছু পাবেন। কিন্তু এই সরকার চলে গেলে তো রাজনৈতিক সরকার আসলে সেখানে রাজনৈতিক ভাবে এই বিষয়গুলিকে বিবেচনা করা হবে অনেক ক্ষেত্রে, এবং রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত যোগ্য ব্যক্তিরা প্রায়োরিটাইজড হবেন। যদিও আমরা আওয়ামী লীগের সময় দেখেছি আওয়ামী লীগ বেছে বেছে তাদের অযোগ্য লোকদেরকে সামনে নিয়ে এসেছিল। আওয়ামী লীগ তো মেধা নয় গাধা শাসন প্রতিষ্ঠা করেছিল। কিন্তু এখন অনেকেই ধারণা করছেন যে নতুন যে রাজনৈতিক ব্যবস্থা হবে সেখানে নতুন দল আসলে অন্তত এই ভুলগুলি থেকে শিক্ষা নিবে, নিলে পরে তারা ভাবছে যে তাদের এই চুক্তিভিত্তিক নিয়োগ, এই যে তারা তাদের বিভিন্ন মেয়াদ বাড়িয়েছেন, তারপরে হঠাৎ ফ্রিজ থেকে বের হয়ে এসে আবার নতুন ভাবে ফ্রোজেন অবস্থা থেকে বের হয়ে এসে আবার নতুন করে সচিবের দায়িত্বে বসে পড়েছেন, 16 বছর আগে ফ্রিজে ঢুকেছিলেন, এরা সব তো চলে যাবে। ফলে এরা একটা বিরাট প্রক্রিয়া তারা আছেন, তারাও মনে করেন যে এই সরকার নির্বাচন করুক, কিন্তু যত দেরি করে করবে ততই তাদের একটা কম্পেনসেশন অফ লাইফ বা তাদের একটা বেনিফিট হবে। আরেকটা বিষয় হচ্ছে অনেক দল তৈরি হয়েছে যারা নিজেদেরকে গোছাতে পারে নাই। তারা ভাবছে যে যত নির্বাচন পেছাবে ততই তারা নিজেদের দলকে গোছাতে পারবেন, অগোছালো হয়ে যেতে পারেন, কিন্তু তারা ভাবছেন যে তারা তাদের দলটাকে গোছাতে পারবেন, তারা আরো গুছিয়ে ফেলবেন। যদি গোছাতে নাও পারেন, যদি তারা কিছু নাও পান, তাহলে কোন একটা সুবিধা টুবিধা নিয়ে অন্তত আগামী দিনগুলির জন্য নিজেদেরকে মানে মোটামুটি যাতে এই বিভুরঞ্জন সরকারের মতো অবস্থা তাদের না হয়, অন্তত সেই রকম একটা কিছু নিয়ে তারা বের হয়ে যাবেন। এখন আমি আপনাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই সরকারের সময় যে দুর্নীতি হচ্ছে এটা কিন্তু আহ, অভিযোগ শুধু নয়, সরকার নিজেও বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে কিছু কিছু বিষয় মেনে নিয়েছেন, অনেকে দুর্নীতির জন্য সরিয়ে দিয়েছেন। কিন্তু এই দুর্নীতি তো অব্যাহত থাকুক এটাও কিছু লোক চান, কারণ তারা দুর্নীতির জায়গাগুলি থেকে বসেছেন। তো এই বিষয়গুলি যাতে অব্যাহত থাকে এটা তারা চেষ্টা করছেন। আর রাজনৈতিক দলগুলির আরেকটা বিষয় রয়েছে, অনেক রাজনৈতিক দল অনিবন্ধিত, কিন্তু তারা নিবন্ধিত দলের চাইতেও গুরুত্ব পান। অনেকেই আছেন তারা চীন, রাশিয়া, নেপাল, ভুটান সব সফর করছেন। আপনার কি মনে হয় যে রাজনৈতিক সরকার চলে আসলে চীন, ভুটান, নেপাল এত সহজে সফর করা যাবে? যাবে না। আরেকটাও বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি মনে করেন যে যারা এই এত অল্প বয়সে উপদেষ্টা হয়ে গিয়েছেন,
তারপরে যারা এই অতি অল্প বয়সে বিভিন্ন রাজনৈতিক আচ্ছা, দলের নেতা আমাকে হয়ে কি একটু গেছেন। এটা বলবেন ডাক্তার আব্দুল নূর তুষার, যে আমি এই যে এই চীন, লাইনটা ভুটান, শেষ করি, নেপাল আমি সফর এই যে লাইনটা করছে? শেষ করি, আমি এই আচ্ছা, লাইনটা শেষ করেন করি। করেন। আপনার কি মনে হয় আপনি যদি চাকরি দিতেন, আপনি কি এখন যারা এনসিপিতে কোনোদিন চাকরি করেন না, আপনার কাছে ইন্টারভিউর জন্য আসলে আপনি কি করতেন? আপনি এদেরকে ভয় পাইতেন, আপনি এদেরকে চাকরি দিতেন না, কারণ আপনি জানেন যে এদেরকে কালকে ধমক দিলে এনসিপির লোকজন চলে আসবে আপনার অফিসের মধ্যে। আপনি কি যারা উপদেষ্টা হয়েছে তাদেরকে কোথাও চাকরি দিবেন? তাদেরকে ব্যবসার পার্টনার বানাবেন? বানাবেন না তো। এদের ক্যারিয়ার কিন্তু শুরুই হয় নাই, তার আগেই এরা উপদেষ্টা হয়েছে, মন্ত্রী হয়েছে, এরা বিভিন্ন বড় বড় পজিশনে বসে পড়েছে, এরা দূতাবাসে দাওয়াত পাচ্ছে, এরা ভিআইপি প্রোটোকল পাচ্ছে। আপনার কি মনে হয় ভবিষ্যতে তারা যখন চাকরি পাবেন, শুরুতে গিয়ে কোনো একটা অফিসে গিয়ে এমডি হিসেবে বসে পড়বেন, সিইও হয়ে যাবেন, যেখানে যাবেন সেখানে তারা সচিব পদমর্যাদায় নিযুক্ত হবেন? ফলে এদের কিন্তু সামনে এরা কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না, যার ফলে এরাও মনে করছেন যে আরো কিছুদিন, আরো কিছুদিন, মানে আরো কিছুক্ষণ না হয়ে থাকিল সরকার, উম, পাইতাম যা কিছু আমাদের দরকার। ব্যাপারটা এইরকম আর কি। এবার প্রশ্ন ডাক্তার আব্দুল করেন। নূর তুষার, ধন্যবাদ আপনাকে। আপনি যেটি বলছিলেন আমি মুস্তাফা ফিরোজের কাছ থেকেও এটি একটু শুনি, যে এই যে মানে মানে ছোট্ট করে এই প্রশ্নটা যদিও মূল প্রশ্ন না, তারপরেও একটু আসলো যখন, এই যে কারা যাচ্ছেন চীনে, কারা কোন কোন দেশে সফর করবে, এটা আসলে কিভাবে নির্ধারিত হয়? যে এনসিপি এখন যাচ্ছে, জামাত গেল কদিন আগে, বা বিএনপি প্রতিনিধি দলও গেল, এটা আসলে কে নির্ধারণ করে, কিভাবে নির্ধারিত হয়? এখানে তো দেশি বিদেশি অনেকগুলো কর্নার আছে, তারা অনেক রকম হিসাব নিকাশ করে, অনেকগুলো চাল চালে, মানে ভবিষ্যতে যাতে সেগুলি কাজে লাগে আর কি, সেগুলো চাল চালছে এখন। অনেকে বুঝতে পারছে না আসলে শেষ পর্যন্ত মেরুকরণ হয়ে কোন দিকে কি হবে। যার হুম। কারণে আমি এখন আমার যেহেতু বড় শক্তি, আমি আমি সবাইকে একটু ছিটাইলাম, মানে পরে হুম। আমি যাতে ক্যাশ করতে পারি। তো সেটাই হচ্ছে আর কি। এগুলি কোনো ক্রাইটেরিয়া নেই, এগুলির তো মানে ধরেন কি বলবো, এই মানে আসলে কি জানেন, আমরা পুরো জাতিটা একটা বিপদের মধ্যে আছি। এই যে ধারাবাহিকতাটা নষ্ট হওয়াটা যে কত বড় ক্ষতি, এবং এই ধারাবাহিকতাটা যদি খারাপ হয় তাহলে তো মানে পরে বিস্ফোরণ ঘটে, এলোমেলো হয়ে যায়। এখন সব দিকে আপনি অনেক কিছু কার্যকরণ পাবেন না। এই যে কেন ওই যে আহ, আহ, মানে ধরেন একটা তো সত্যি কথা বলতে এই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে যে ক্ষতিটা করলো তরুণ সমাজ এবং শিক্ষার্থী সমাজের বড় ক্ষতিটা করে দিয়ে গেল। দিল এই অর্থে যে যারা পড়াশুনো করবে, নিজের কেরিয়ার করবে, তারা শেষ প্রান্তে যে পৌঁছালো। একটা মানুষ কেরিয়ার গড়তে গড়তে একটা শেষ মানে পদবি চায় বা মর্যাদা পায়, এটা শুরুতেই সে স্টার্ট করে দিল। ফলে নিচে আর যে পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে, নিজের ক্যারিয়ার করতে হবে, এই চিন্তা ভাবনা বহু তরুণকে কিন্তু শেষ করে দিচ্ছে। যার জন্য দেখেন কয়েকটা চাঁদাবাজির ঘটনা আপনি খেয়াল করবেন, যে যে কোটি টাকা চাইতেছে, ও মাই গড, মানে লাখ টাকা চাইলে যার মানে কাঁপুনি উঠার কথা, সে কোটি টাকাও তার কাছে কিছুই না। তার মানে কি, তুমি তো মন্ত্রী হয়েছো, আর আমি কোটিপতি হইতে পারবো না? মানে কোটিপতি হওয়া, মন্ত্রী হওয়া এগুলি ডাল ভাত করে ফেলছে ইউনূস সাহেব। এই একটা জায়গায় মানে তার হয়তো অনেকগুলো সফলতা দিক হয়তো তুষার ভাই বলবেন, বিশ্লেষকরা গবেষকরা বলবেন, কিন্তু আমি মনে করি এই একটা জায়গায় একদম নগদ ক্ষতি হলো, যে এই শিক্ষার্থীদেরকে টেনে এনে এই জায়গায় আসলো, কিন্তু সেটা কিন্তু ধারণ করলো না। আপনি আজকেই যে বিএনপি বা জামাত ক্ষমতায় আসুক, দেখেন যে সব শেষ, আর কিচ্ছু এই সমস্ত আজকে যে আলোচনাটা আমরা করছি যেসব বিষয় নিয়ে, এই বিষয় থাকবে না, তখন অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এটাই হচ্ছে সবচেয়ে মানে আমাদের এই এক বছরের মধ্যে সবচেয়ে একটা কালো অধ্যায় হচ্ছে এইভাবে তরুণ এবং শিক্ষার্থীদের একেবারে নৈতিক হুম। মেরুদণ্ডটা ভেঙে দেয়া। জি। সেই আমার কাজটা আমার হচ্ছে আমার এই সাথে কথা সময়। হচ্ছিল একজন অনুসন্ধানী সাংবাদিক, তিনিও প্রবাসী সাংবাদিক। তিনি বলছিলেন যে এই উপদেষ্টারা, মানে বিশেষ করে আসিফ মাহমুদের কথাই বলছিলেন, যে তারা দুবাইয়ে অলরেডি তাদের ব্যবস্থাপনা করে রাখছেন, যেন সরকার পতন বা ধরেন ক্ষমতা ছাড়তে হওয়ার সাথে সাথে তারা যেন সেখানে সেকেন্ড হোম করতে পারেন বা সেখানে চলে যেতে পারেন, এরকম একটা ব্যবস্থাপনা করছে। যাই হোক, সেটার কোনো তথ্য আসলে আসলে নাই। কিন্তু ওই বিষয়টাও কি একটু বলবেন, যে -2 ফর্মুলার সাথে সেন্ট মার্টিন, সাজেক, নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে বিদেশিদের সঙ্গে আলোচনা একই সূত্রে কথা মির্জা আব্বাস দাবি করছেন। আপনি কি কোনো সূত্র দেখেন এগুলোর মধ্যে? না, আমি মুস্তাফা ফিরোজ। এই সূত্র দেখি না, আমি সন্দেহ দেখি। মানে এটা হচ্ছে এই কারণে বারবার কিন্তু বিএনপির পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছে, এটা আমিও একমত, এই অর্থে যে যে কোনো মানে অস্থায়ী সরকার, ইন্টারিম সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার, তাদের বড় পলিসি লেভেলের কোনো কাজ করা উচিত না। তো ওনারা তো মানে মনে হচ্ছে যেন একটা রেগুলার সরকার, একটা নির্বাচিত ম্যান্ডেট নিয়ে আসা সরকার, সেভাবে ফাংশন গুলো করার চেষ্টা করতেছে। তো এইগুলি করাতে এই সন্দেহটা আসছে যে এটা কি শেষ পর্যন্ত কি পার্মানেন্ট হয়ে যাবে।
ওই কারণেই কিন্তু -2 হুম ফর্মুলাটা এই কারণেই চিন্তা আসছে যে ওনাদের তো এই কাজটা করার কথা না। ওনাদের মনোযোগটা থাকবে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন গত 15 বছরে যেটা হয়নি, ওই কাজটা করে দেয়া। এরপরে যদি বিএনপি ব্যর্থ হয় তো আমরা তো ভাই 15 বছর তো সেই গলাটা ফাটাইলাম, তা আমরা আবারও ফাটাবো। আমাদের তো কাজটাই তাই। মানুষ তো এখন আরো মানে সজাগ হয়েছে। সুতরাং কেউ যদি মনে করে যে মানে ক্ষমতায় আসলেই আমি ঠিক হাসিনার আমলের মতন 15 বছর থেকে যাব, এটা একটা ভুল ধারণা। কারণ মানুষ ইতিমধ্যে একটা ধাপে চলে গেছে, এই ধাপ থেকে সে নিচে নামবে না। সুতরাং সবাই সতর্ক। আর আপনাকে তো বিশ্বাস করতেই হবে, আপনি যতই সংস্কার করে গুলা দেন না কেন, শেষ পর্যন্ত তো নির্বাচন, শেষ পর্যন্ত তো দল ক্ষমতায় আসবে। তখন আপনার এই জিনিসগুলি যদি, থিওরিগুলি যদি তারা ইমপ্লিমেন্ট না করে, আপনার মনে আছে 111-এর সময় হুম প্রতিটা নেতা, বড় বড় নেতা আলাদা আলাদা সংস্কার প্রস্তাব ওইগুলি সব যুক্ত করেন। এখনকার যে সংস্কার কমিশনের যে প্রস্তাব তার চেয়ে অনেক বিশাল বড়, কিন্তু কয়টা ইমপ্লিমেন্ট হয়েছে? তারপরে 3 জোটের রূপরেখা অনুযায়ী আমরা কি সেই গণতন্ত্র পাইলাম 91 থেকে? আমরা কি একটা বিবিচ্ছ গণতন্ত্র আমরা বলতাম না? এটা সংসদীয় ফ্যাসিবাদ তৈরি হয়েছে কি কারণে বলি? কারণ ওই সংসদটা ফাংশন করেনি। এখন ওইটা করে নাই বলে আপনি গলা টিপে হত্যা করে আপনি আবার দলীয় আহ, সরকারের অধীনে নির্বাচন করবেন, সেটাও উচিত হয়নি। ওইটাকেই আপনাকে চর্চার মধ্যে দিয়ে ওইটাকে বিকশিত করার দরকার ছিল, যে ওই জায়গায় কোথায় কোথায় লুফল গুলো আছে সেটা মেরামত হুম না করে আপনি ওটাকে কাট করে দিলেন। তো আমরা তো আসলে মানে এমন ভাবে পিছায় আসলাম এবং এর সাথে কিছু সর্বনাশ ডেকে আনলাম। যে কারণে আমি বলছি যে -2 ফর্মুলাটা কেন চিন্তা চিন্তা হচ্ছে, কেন হঠাৎ করে মানে ছাত্ররা রাজনৈতিক দল খুলে বসে এমন সব কর্মকাণ্ড করছে, যেটা কি জুলাই চেতনার সাথে এটা মানানসই হলো? এটা কি আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা? এটাই কি আমরা মানে গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, শাসনতান্ত্রিক শাসন ব্যবস্থাটা এটাই, যে ছাত্ররা এসে হুম টপ করে কথা নেই বার্তা নেই মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়ে বসে থাকবে এবং তারপরে নানান রকম কর্মকাণ্ড করবে? তারা নিরপেক্ষ থাকার কথা, কিন্তু তারা দেখা যায় যে এলাকায় এলাকায় তাদের দলীয় কার্যক্রম। এই কথাগুলি কেন আসবে যে দুবাই বাড়ি করছে? এই কথা কেন আসবে যে পিএস এপিএস তারা 100-150 কোটি টাকার মালিক? এগুলি তো খারাপ হচ্ছে, এগুলি তো আলটিমেটলি এই সরকারকে বহন করতে হচ্ছে। এই সরকার তো এরকম বিতর্কিত হওয়ার কথা না। হুম তত্ত্বাবধায়ক সরকার এর আগে দেখে তো 3টা আমাদের তত্ত্বাবধায়ক সরকার এইভাবে কি কখনো বিতর্কিত হয়েছে? এখন কেন বিতর্কিত হচ্ছে? জি, খুবই ভ্যালিড প্রশ্ন। আমি একটু মানে বিএনপি মহাসচিব কদিন আগে বলেছিলেন, মানে আমি এই জন্যই প্রশ্নটা করব যে তিনি যেমন মির্জা আব্বাস যেমন নানান রকম সূত্র দেখছেন, বলছেন শয়তান নানা ছদ্মবেশে আসে, কারা আসলে এর পেছনে জড়িত এই প্রশ্নের সাথে তিনি বলছেন শয়তান নানা ছদ্মবেশে আসে। কিন্তু বিএনপি মহাসচিব কিছুদিন আগে বলেছেন সরকারের প্রধান উপদেষ্টা সহ সরকারের উপদেষ্টাদের প্রতি তার পূর্ণ আস্থা, তাদের পূর্ণ আস্থা আছে, তাদের সততার উপর পূর্ণ আস্থা আছে। যদিও আসলে কদিন আগেই বা লন্ডন বৈঠকের আগে 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিলেন, কিন্তু তারপরে এটি বলেছেন তিনি। আহ, তাহলে আসলে সন্দেহটা কার প্রতি, মানে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের প্রতি আস্থা থাকলে সন্দেহটা কার প্রতি থাকতে পারে বলে মনে করেন মির্জা আব্বাসের? ডাক্তার আমাকে তুষার, ডাক্তার আব্দুল তুষারকে বলছিলাম। ও আচ্ছা, এই সন্দেহ কার প্রতি থাকতে পারে এটা তো আসলে মির্জা আব্বাস ভালো বলতে পারবেন। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে এই সরকার আসবার পর থেকে সরকারের বিভিন্ন কার্যক্রমে আসলে রাজনৈতিক দলগুলি সবাই আস্থা পাচ্ছেন না, এবং এই আস্থা না পাওয়া থেকে আসলে মির্জা আব্বাস এই বক্তব্য দিয়েছেন। আহ, হুম মির্জা আব্বাসকে ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন যে প্রবাসী অ্যাক্টিভিস্টরা হঠাৎ মির্জা আব্বাসের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। আমরা লক্ষ্য করেছি যে এই ধরনের বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদদেরকে প্রভোগ করলে তারা কিন্তু আসলে উত্তর দেন এবং তারা প্রভোগ হন, ফলে প্রভোগ করে তাদেরকে দিয়ে অনেক কিছু বলিয়েও নেওয়া হয়েছে। এবং বারবার এইভাবে আক্রান্ত হতে থাকলে সিনিয়র রাজনীতিবিদরা, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই সিনিয়র রাজনীতিবিদরা অপমানিত বোধ করবেন। এবং একই সঙ্গে যদি তারা এটা দেখেন যে এই সরকারের কোনো কোনো উপদেষ্টা সেই সব প্রভোকেটর, যারা এদেরকে এজেন্ট প্রভোকেটর বলে, তো এই যারা প্রভোক করেন এদের সঙ্গে গিয়ে দেখা করছেন সিটিং উপদেষ্টা, তিনি গিয়েছেন জুরিখে, কিন্তু ওইখান থেকে তিনি ডিট্যুর নিয়ে চলে গেলেন ফ্রান্সে। এবং তারপরে স্বাভাবিকভাবেই তারা তখন কিন্তু ভাবতে পারেন যে এই সরকারের মধ্যে কিংবা এই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অনেক ব্যক্তিবর্গ আছেন যারা আহ, এরকম ভাবছেন। জি। উম, কিন্তু মানে আস্থার, তাদের মধ্যে আসলে বিএনপি কি আসলে আস্থা রাখছে নাকি রাখছে না, এটি কি স্পষ্ট হতে পারা যায়? কারণ বিএনপি একটা সময় খুব কড়া ভাষায় কথা বলতে, 3 উপদেষ্টার আন্দোলন মানে 3 উপদেষ্টার পদত্যাগের কথাও বললো। তারপরে এখন সবার প্রতি আস্থা রাখা শুরু হয়ে গেল।
না, একটা বিএনপি কি বিএনপি কারোর প্রতি আস্থা রেখেছে সরাসরি বলে নাই, আবার বিএনপি সরাসরি কারো বিরোধিতা করে নাই, কারণ না, বিএনপি বিএনপি তো সরাসরি বলেছিল তিন উপদেষ্টার পদত্যাগ চায়, আসিফ মাহমুদ, মাহফুজ আলম না, এবং বিএনপি খলিলুর বলেছিল, রহমান। বিএনপি বলে নাই, বিএনপির কোন নেতা হয়তো বলেছেন। এটা কি বিএনপির ভাষ্য নিতে গেলে হয় হ্যাঁ, তাদের বিএনপি দলীয়ভাবে তিন না, উপদেষ্টার না, পদত্যাগ দাবি বিএনপি করেছিল। বিএনপি কে বলতে হবে হয় তাদের প্রধানকে, চেয়ারপারসনকে, ভারপ্রাপ্ত চেয়ারপারসনকে, অথবা বলতে হবে তাদের মহাসচিব বা তাদের যিনি হুম, জেনারেল সেক্রেটারি তাকে। আপনি আপনি কি এই দুইজনের বরাতে এটা বলছেন? তা কিন্তু না। জি। তারা কিন্তু এটা তারা দুইজন তারা দুইজন ডিরেক্টলি কারোর প্রতি আস্থা এবং অনাস্থা দুইটার কোনোটাই প্রকাশ করে নাই, তবে তারা ডক্টর ইউনূসের প্রতি আস্থা প্রকাশ করেছেন। সেটা তো সবাই করেছে, এখন যারা আছে তারা হুম, সবাই করেছে। ফলে কিন্তু কোন কোন উপদেষ্টা কিংবা তরুণ উপদেষ্টাদেরকে আলাদা করে আস্থা প্রকাশ করা, এটা বিএনপি অফিসিয়ালি করেছে বলে আমি শুনি নাই। যদি হয়ে থাকে আপনি রেফারেন্স দিলে ভালো হবে, কিন্তু জি, যেটা আমি ঘটছে। তাহলে একটু মোস্তফা ফিরোজের সাহায্য নিই। জনাব মোস্তফা ফিরোজ, বিএনপি অফিসিয়ালি তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিল, এখন গুগল ঘাটলে হয়তো আমি বের করবো। না, আহ, পদত্যাগ এক দাবি করা, পদত্যাগ দাবি করতেই পারেন আপনি। এই যেমন হাসনাত আব্দুল্লাহ নিজের উপদেষ্টা পদত্যাগ হুম, দাবি করেছিল না, এটা কি অনাস্থা প্রকাশ করা? আসলে তা না। এটা তো পদত্যাগ দাবি করতে পারেন কোনো কাজের আস্থা প্রেক্ষিতে থাকলে পরে। কেন পদত্যাগ দাবি না, করবে? আস্থা তো এটা একটা অদ্ভুত প্রশ্ন। আপনি আমাকে বিএনপি নেতা বানিয়ে দিচ্ছেন। বিষয়টা হচ্ছে আপনার প্রতি আমি কোনো একটা কাজে অসন্তুষ্ট হয়েছি, ফলে আমি পদত্যাগ দাবি করেছি। পরে হয়তো আমার মনে হয়েছে যে না, ওই কাজটা ওই কাজটা সেটেলড হয়েছে, তাহলে আমি আর ওইটা নিয়ে কিছু জি, বলি নাই। ওটাই কিন্তু আমার প্রশ্ন আর কিন্তু কি, না কোন কাজটা কিন্তু সেটেলড হলো যে না না কারণে কোন অনাস্থা কাজটা থেকে সেটেলড হলো আস্থায়? এটা বিএনপি বলতে পারবে, এটা আমাকে হ্যাঁ, জিজ্ঞেস করবেন না। কিন্তু আমি আপনাকে বলি বিএনপি কেন আসলে চুপ করেছে, অনেক অনেক কম কথা বলছে। এর কারণ হচ্ছে বিএনপি দেখতে পাচ্ছে নির্বাচনকে আক্রান্ত করার জন্য নানান ভাবে প্রভোগ করা হচ্ছে। বিএনপি ভোট ছাড়া তো অন্য কোনো ভাবে ক্ষমতায় যেতে চাচ্ছে না, কিংবা হুম, অন্য কোনো ভাবে ক্ষমতায় যাবে না। ফলে বিএনপি চায় ভোট হোক। বিএনপি একমাত্র দল যে বারবার তাড়াতাড়ি নির্বাচন দাবি করেছে, যেটা অন্যরা কিন্তু করে নাই। অন্যরা এমন একটা ভাব যে বাতাস লাগিয়ে গায়ে ঘুরে বেড়াবো, যেদিন নির্বাচন হবে সেদিন নির্বাচন হবে। এক একবার এক এক অজুহাত তুলেছে, কখনো সংস্কার, কখনো বিচার, কখনো এই সরকারের অমুক অমুক কাজ শেষ করতে হবে, কখনো নির্বাচন কমিশন বদলায় দিতে হবে। এক এক দিন এক এক দাবি। বিএনপি কিন্তু কোনো কিছু বলে না, বিএনপি শুধু বলেছে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন চায় তারা, এবং এই দাবিটা তারা সব জায়গাতে বলেছে। এখন যে মন্ত্রটা একটা দল প্রতিদিন পাঠ করছে, সেই মন্ত্রকে গুরুত্ব না দিয়ে ওই দুইজনের পদত্যাগ দাবি করেছে, এইটাকে আপনি আমাকে প্রশ্ন করছেন। ওই দুজনের পদত্যাগ দাবি করে যে তারা যদি পরে আর এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়ে না থাকে, তাহলে এটা যারা পদত্যাগ দাবি করেছেন আপনার তাদেরকে ডেকে প্রশ্ন করতে হবে। যেমন ইশরাক মেয়র হতে চেয়েছিল, হুম, রাস্তায় অনেক গন্ডগোল হচ্ছিল, এখন তো আপনি দেখবেন যে ওইটা অনেকখানি চাপা পড়ে গিয়েছে। হয়তো তারা চিন্তা করেছে যে এটা এখন আর প্রায়োরিটি নাই, এটার দরকার নাই। বিকজ উই ডোন্ট নো, বিকজ দ্যাট ইজ দেয়ার পলিটিক্যাল ডিসিশন, উই ক্যান জাস্ট সি ইট অ্যান্ড ক্রিটিসাইজ ইট। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে অনাস্থা প্রকাশ যদি করে থাকে, সেটা তারা যে করেছে, সব রাজনৈতিক দলের অধিকার আছে অনাস্থা প্রকাশ করার, পদত্যাগ দাবি করার অধিকার আছে। আবার কোন রাজনৈতিক দল যদি মনে করে যে না, আমি পদত্যাগ দাবি করেছি কিন্তু এটাকে আর আমি প্রেশারাইজ করবো না, তারা সেটাকে ছেড়ে দিতে পারে। কারণ জি, রাজনীতি তা তো তো আসলে পারেই, সেটা তো বটেই, রাজনীতি তো সেটা তো আসলে পারেই। নদীর ঢেউয়ের আমি মতো। আসলে যে ভেতরের যে আওয়ামী লীগ যে আওয়ামী লীগ হুম, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল, সেই আওয়ামী লীগ এখন বলছে তত্ত্বাবধায়কের আগে একটা নিরপেক্ষ থাকতে হবে। আর এই তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ বলেই তো এটা তারা চাইছিল। 96 হ্যাঁ, সালে হরতালের পর হরতাল দিয়ে আমাদেরকে ঠিক মতো পড়ালেখা, পরীক্ষা, ডাক্তারি কিচ্ছু করতে দেয় নাই। 21 দিন টানা আমি হেঁটে হেঁটে মেডিকেল কলেজে গিয়েছি, তারপরে তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয় নাই। হুম, এখন আবার বলে জি। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক আমি সরকার আসলে লাগবে। একটু আওয়ামী লীগের এই দাবি নিয়েও কথা বলতে চাই যে তারা এখন বলেন বলেন। তত্ত্বাবধায়ক সরকার দাবি করছে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দাবি করছে, যদিও আবার দাবি করছেন তিনি এখনো নিজে প্রধানমন্ত্রী হিসাবে আছেন। আমি একটু এই প্রসঙ্গে আসবো, তবে মুস্তাফা ফিরোজ একটু এই প্রসঙ্গটা একটু আপনার কাছ থেকে শুনে নিই যে আস্থা বা অনাস্থা আস্থায় বদলে যাচ্ছে কিনা। বিএনপি যে প্রধান উপদেষ্টার কাছে তিন উপদেষ্টার দাবি পদত্যাগ দাবি করেছিল, আমি সেই খবরটি আসলে বেরও করলাম। বিতর্কিত বলে তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। এখন সব উপদেষ্টার প্রতি তারা আস্থা প্রকাশ করছেন, তাদের সততার প্রতি এবং সব প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের প্রতি। আস্থা কি অনাস্থা কি আস্থায় পরিণত হলো? এর মধ্যে কি কোনো কারণ আছে যে তারা কারণ আসলে আছে। অনাস্থাকে প্রসিড করতে চায় না? না, কারণ আছে। কারণ হলো যে দেখেন, সেই 13ই জুন 13ই জুন লন্ডন বৈঠকের আগে বিএনপির একটা অবস্থান ছিল। তখন তারা ডিসেম্বরে নির্বাচনের দাবি ছিল তাদের। এবং যেহেতু সরকার বারবার বলছিল যে কম সংস্কার চাইলে ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে জুন, ওই ডিসেম্বর জুন এই দোলাচালে বিএনপির মধ্যে এক ধরনের অস্থিরতা। তখন তারা মনে করলো যে এখানে এই সরকারের ভেতরে হয়তো সরকার আছে। সেই সরকারটাকে, সেই মিনি সরকারটা হচ্ছে যারা এই এই এনসিপির পৃষ্ঠপোষক। তো এনসিপির পৃষ্ঠপোষক দুই তিনজন হাতে গোনা ছিল তখন, নাহিদ ইসলাম, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তাদের পদত্যাগ চাইলো, এটা একটা সরকারকে প্রেশার হুম, ক্রিয়েট করার জন্য।
কিন্তু যখন নির্বাচনের দাবিটা পূরণ হলো, এখন সমঝোতা হলো যে না, তিন উপদেষ্টা ডিসেম্বরও হচ্ছে না। খলিলুর রহমান, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, এই তিনজনের পদত্যাগ চেয়েছিল বিএনপি। জি 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 জি, হ্যাঁ রাইট। তো যাই হোক, তখন তখন একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল। কিন্তু যখন দাবিটা পূরণ হয়ে গেল, তখন এত তাদের মধ্যে সেই এমন না যে আপনি জিজ্ঞাসা করেন বিএনপি নেতাদেরকে যে এটা সঠিক মনে করেন কিনা যে মাহফুজ আলম বা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এদের উপদেষ্টা হিসেবে থাকাটা ঠিক কিনা, তারা বলবে না ঠিক না। কিন্তু এটা নিয়ে তারা বাজার গরম করবে না, গরম করবে না এই কারণে যে সরকারকে তারা এখন আর ডিস্টার্ব করতে চায় না। কারণ যখন নির্বাচনের শিডিউলটা হয়ে যাবে, তখন আসলে কার্যত সমস্ত কিছু চলে আসবে নির্বাচন কমিশন বা হুম। ইসি কে কেন্দ্র করে। ওইটা বেশি খুব একটা যায় আসবে না। আর ওই দুইজন বা তিনজনের উপদেষ্টা মানে আবার পুরো উপদেষ্টা কিন্তু না। এটা 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 বিএনপি ভালো করে জানে। ফলে ওইটা তাদের এখন মানে মূল দাবি না। মূল দাবি যেহেতু তাদের অর্জন হয়ে গেছে, সুতরাং এখন আর তারা ওই মানে ব্যক্তি বিশেষের হুম। অমুক অমুক উপদেষ্টার পদত্যাগ চাই এই কথাটা বলে মূল ফোকাস লাইনটা তারা অন্যদিকে দিতে চায় না। এটা জি, আমার ধারণা। এবার একটু একটু আসি ওই তত্ত্বাবধায়ক, যে প্রসঙ্গটা ডক্টর আব্দুল তুষারও আনছিলেন, যে এখন সাবেক প্রধানমন্ত্রী তিনি বলছেন যে তিনি এখনো প্রধানমন্ত্রী, এটি দাবি করছেন শেখ হাসিনা, এবং তিনি ভার্চুয়াল সেই বক্তব্যে বলছেন যে তত্ত্বাবধায়ক, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে কারণ জনগণ চায়। আর ডক্টর ইউনূসের পদত্যাগও তিনি দাবি করছেন। এই প্রসঙ্গে একটু মন্তব্য করবেন। জি। আমি মন্তব্য করার আগে সরকারের একটা সিদ্ধান্তের একটু সমালোচনা করি। দেখেন, তারেক রহমানের বক্তব্য, বিবৃতি, ভাষণ, প্রচার বন্ধ করে দিল। হুম। তাতে কি লাভ হলো? লাভ হয়নি। এই যে এখন তারা একটা বললো যে শেখ হাসিনার ভাষণ প্রচার করা যাবে না। ভাই, আমি তো ভাষণটা শুনলাম, বক্তব্যটা। হুম। এই বক্তব্যের প্রতিটা লাইনকে লাইন ধরে ধরে সমালোচনা করা যায়। এবং শেখ হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য কত বড় লজ্জার ব্যাপার যে আজকে তাদের প্রধানের শেখ হাসিনার মুখ থেকে বলতে হচ্ছে যে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন চাই। যদিও আমি প্রধানমন্ত্রী, তারপরে যেহেতু জনগণ চায়, সুতরাং আমি নির্বাচন চাই, কিন্তু ডক্টর ইউনূসের পদত্যাগ করতে হবে এবং কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন আহ, দিতে হবে। এই যে দাবিটা করলো, অথচ আপনি দেখেন 15টা বছর আমরা শুনলাম যে কেয়ারটেকার সরকার এটা অসাংবিধানিক সরকার, তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক সরকার। হুম। এই ধরনের সরকার মানে বিশ্বে কোথাও নেই, কোথাও নজির নাই। এটা ইউরোপ পশ্চিমারা কখনোই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি। মানে এটা একটা জঘন্য একটা সরকার ব্যবস্থা ছিল। এবং আহ, সেই সরকারের সময় কত খারাপ হয়েছে 1-11 থেকে শুরু করে তার আগে, আহ, সেগুলো বর্ণনা করতো। তাদের সুশীল সমাজ তাদের পক্ষে গলা ফাটাইতো। আজকে এক ধাক্কায় শেখ হাসিনা বলছেন যে কেয়ারটেকার সরকার চাই। এটা তো একটা রাজনৈতিক পরাজয়। তো সুতরাং এই ভাষণটা প্রচার হইলে সরকারের লস কোথায়? আমি তো মনে করি রাজনৈতিক অর্জন। কিন্তু হয় কি, হুম। যখন যে ক্ষমতায় থাকে তারা আসলে মানে তাদের মাথা আওলায় যায়। তারা মনে করে একটা ওই একটা মানে ছায়া ভূতের আহ, দেখলেও যে ভয় পায়, সেই ভয় মনে হয় তারা দৌড়াচ্ছে। এটা তো ভালো। আরো অনেকগুলো কথা বলছে, যে যেমন ধরেন বলছে যে লক্ষ লক্ষ নেতা কর্মী এখন মামলা, তারপরে কারাগারে আছে। তো তখন 15 বছরের হিসাব আসবে যে তারা কি কি করছে, কি কি অত্যাচার, গুম খুন, আয়নাঘর, অনেকগুলো পয়েন্ট আছে। সুতরাং এই কথাগুলো প্রচার হইলে তো আওয়ামী লীগের যারা একদম হার্ড কোর তারা ছাড়া সাধারণ মানুষের কাছে এটা কি গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্যতা পাবে না। কারণ আপনি যদি আপনার পরে কনফিডেন্ট থাকে যে আমি তো রাইট ট্র্যাকে আছি, আমি তো একটা তত্ত্বাবধায়ক সরকার আহ, দেব এবং একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব, তাহলে তো আপনার তো ভয় পাওয়ার কিছু নেই। তাহলে আপনি কেন ভাষণটা প্রচারের বন্ধ হুম। করার জন্য আপনি এই ফরমান জারি করছেন? এটা উচিত হয়নি। বরং শেখ হাসিনার ওই কথাগুলো প্রতিটা ধরে ধরে সমালোচনা করা যায় হুম। যে উনি আজকে নিজেই যে কাজগুলি জি, করছে, সরকার তো বলছে যে আজকে প্রচার তারই করলে বা সুফল ব্যবস্থা নেওয়া পাচ্ছে। হবে, ব্যবস্থা নেওয়া হবে, আইনি ব্যবস্থার কথা বলছে। এই যে আলোচনা যে আমরা করছি, এটাও কি ব্যবস্থাযোগ্য অপরাধ হয়ে যাচ্ছে? হতে পারে, আমি জানি না। এখন ওনাদের তো হুম। মানে কখন কি মনে করেন, কি বলেন, কোনো তো ঠিক ঠিক ঠিকানা নাই। এটা হঠাৎ করে কেন মানে তাহলে আমরা ওই সময় প্রতিবাদ করলাম কেন যে তারেক রহমানের ভাষণ প্রচার বন্ধ করা এটা ঠিক না, এটা গণমাধ্যমের স্বাধীনতার উপর হুম। হস্তক্ষেপ? তাহলে সেই কাজটাই তো করলো। এটা তো উচিত হয়নি। বরং ওই ভাষণগুলো, ওই বক্তব্যগুলো আসুক, সেগুলি আলোচনা হোক। কারণ বিচার বিচারের জায়গায় থাকবে, ভাষণ প্রচার হবে না কারণ। হুম। বক্তব্য আপনি কি থামাইতে পারবেন? আপনি টেলিভিশন গুলোকে বন্ধ করলেন, তো সোশ্যাল মিডিয়া কিভাবে বন্ধ করবেন? পারবেন? যা এই চেষ্টাটাই তো শেখ হাসিনা 15 বছর ধরে করে গেছে। আমাদের মানে আমাদেরকে
মানে গণমাধ্যম থেকে বিতাড়িত করছে, যাতে আমরা গণমাধ্যমে কথা বলতে পারিনি। কিন্তু আমাদের এক একটা ইউটিউব চ্যানেল কি অনেক বেশি শক্তিশালী হয়ে যায়নি? এই যে তুষার ভাইয়ের কতবার সাক্ষাৎকার নিছি, মাসুদ কামালকে দিয়ে শুরু করছি যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন এর পক্ষে আমরা ধারাবাহিকভাবে কথা বলে যাব। হুম সেই হাসিনার আমল হোক, বিএনপির আমল হোক, আর ইউনূস সরকারের আমল হোক, এইটা জি থেকে আমাদের কোনো আপোষ এই নাই। জন্যই বিকল্প এবং এখান থেকে আমরা প্ল্যাটফর্মগুলো বলবো। শক্তিশালী হয়ে উঠছে। জি জি। ধন্যবাদ। আমি ডক্টর আব্দুল নূর তুষার, আপনার কাছ থেকে ওই শেখ হাসিনার বক্তব্য, তার দাবি, তার চাওয়া, সেই প্রসঙ্গে একটু জানবো, এবং সরকারের যে অ্যাপ্রোচ, তার বক্তব্য প্রচার করা যাবে না, ছোট্ট একটু মন্তব্য আপনার কাছ থেকে নিব। আহ, এই যে অ্যাপ্রোচ, এটাও আওয়ামী লীগ তৈরি করে দেওয়া, শিখিয়ে দিয়ে যাওয়ার ব্যাপার। আমি তো আওয়ামী লীগকে এখন একটা কোচিং সেন্টার খুলতে বলি। স্বৈরাচারী সিদ্ধান্ত কিভাবে নিতে হয়, স্বৈরাচার কিভাবে প্রবর্তন করতে হয়, স্বৈরাচারী শাসনকে কিভাবে দীর্ঘায়িত করতে হয়, মানুষকে কিভাবে বিভিন্ন জায়গাতে নিয়ে হাওয়া করে দিতে হয়, এইগুলি আওয়ামী লীগ শিখাতে পারে। এবং এগুলো যদি মিডল ইস্ট এবং বিভিন্ন জায়গাতে তারা কোচিং ক্লাস খুলে শিখাতে শুরু করে, আওয়ামী লীগ অনেক আয় করবে। চুরি করতে হবে না, লুটপাট করতে হবে না, বেহুদা এই মানুষের সম্পদ লুট করে বাইরে মানে পালিয়ে থাকতে হবে না। এগুলো শিখালেই মনে করেন এটা হবে। নেটফ্লিক্সে একটা ছবি আছে, হাউ টু বিকাম এ টাইরান্ট। আমার তো মনে হয় হাউ টু বিকাম এ টাইরেন্ট এটা হাতে কলমে আওয়ামী লীগ শেখাতে পারে। কারণ আপনি দেখবেন যে এইবারের ডাকসুতে যারা আওয়ামী বিরোধী, তাদের বায়োডাটার মধ্যে আছে যে তারা সব ছাত্রলীগ করতো। এবং এর চেয়ে হাস্যকর আর কিছু হতে পারে না যে আওয়ামী লীগ করা লোকজন আওয়ামী লীগের বিরোধী হয়ে ডাকসুতে গিয়ে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ক্রেডিট নিচ্ছে। তো এইটা তো দারুণ ব্যাপার। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে এই সরকার যখন বললেন যে কথা বলতে দেওয়া হবে না বা শেখ হাসিনার বক্তব্যকে প্রচার করতে পারবে না, শেখ হাসিনার বক্তব্য শুধু না, আসলে কারো বক্তব্যই তো প্রচার করতে পারার কথা না। হুম নানকেরটা পারবে, আরাফাতেরটা পারবে, ওবায়দুল কাদেরেরটা পারবে, কারটা পারবে সেটা বলুক। কারোটাই পারবে না। কিন্তু এটা যে একটা অদ্ভুত সিদ্ধান্ত, এটা যে আসলে এক্সিকিউটেবল সিদ্ধান্ত না, এটা যে এক্সিকিউট করা যায় না, সেটা তো আওয়ামী লীগে প্রমাণ করে দিয়ে দেখিয়ে গেছে। একটা অসাধারণ ডকুমেন্টারি হয়েছিল আল জাজিরাতে, আওয়ামী লীগ সেটা বন্ধ করতে পেরেছিল? এটা সারা পৃথিবীর মানুষ দেখে নাই, বাঙালিরা দেখে নাই। তারপরে এরপরে যখন আবারও হয়েছে এরকম ডকুমেন্টারি, সেগুলো দেখে নাই। সকাল বিকাল সন্ধ্যা ইউটিউবের অ্যাক্টিভিস্টরা যারা বিভিন্ন সময় আওয়ামী লীগকে বিভিন্ন কিছু দিতে চেয়েছে, তারা কি দিয়ে যায় নাই? আওয়ামী লীগ সেটা বন্ধ করতে পেরেছে? এবং আওয়ামী লীগ যে তাদের কতগুলা ঘেউ করা লোকজনকে আবার রেডি করেছিল ওদিকের ঘেউয়ের বদলে, তাদের ঘেউ কি কেউ বন্ধ করতে পেরেছে? তারাও ঘেউ করেছে, এরাও ঘেউ করেছে। ঘেউ কি বন্ধ করা যায়? যায় না। যেখানে ঘেউ বন্ধ করা যায় না, সেখানে আপনি একজন রাজনৈতিক নেতা বা রাজনৈতিক নেতাদের বক্তব্য কিভাবে বন্ধ করবেন? বরং এটা হুম খুলে দেওয়াটাই উচিত। তাহলে রাজনৈতিক নেতা তার বক্তব্য দিবেন, লোকজন তাকে নিয়ে আলোচনা করবে, সমালোচনা করবে, কে ভালো কথা বলে, কে ভুল কথা বলে, এইটা প্রমাণিত হবে। এবং ভবিষ্যতে আহ এই রাজনৈতিক দল আরো সুযোগ পাবে কিনা, মানুষ তাদেরকে আরো ভোট দেবে কিনা, এইসব ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু আপনি যদি তাকে চুপ করিয়ে রাখেন, তাহলে তো মানুষ চিন্তা করবে মুখ খুললে না জানি কি সুন্দর গান হতো, না জানি কি অসাধারণ হুম উচ্চাঙ্গ সঙ্গীত বের হয়ে আসতো। তো সেইটা তো হচ্ছে না, বরং মানুষ মনে মনে তখন যার যার সঙ্গীতটা নিজে নিজে গেয়ে নিবে। আপনি যদি মানুষের মুখ বন্ধ করেন, তখন যেটা হবে, মানুষ মনে মনে তার ভালো কথাগুলি চিন্তা করবে যে মোস্তফা ফিরোজ সাহেবকে কথা বলতে দিচ্ছে না, মোস্তফা ফিরোজ সাহেব থাকলে তো এই কথা বলতেন, থাকলে হয়তো উনি থাকলে হুম হয়তো উনি বিভু রঞ্জন সরকারের মতো গিয়ে মেঘনাতে ডুব দিয়ে দিতেন, আমরা তো জানি না। আপনাকে ব্যাপারটা বুঝতে হবে। এই যে মুখ বন্ধ করাতে গিয়ে উম, বিভু রঞ্জন সরকারকে ডুব দিয়ে দিয়েছেন, মুখ বন্ধ করানোর কোনো দরকার ছিল না। এবার মজার ব্যাপার বলি, আমিও মুস্তাফা ফিরোজ ভাই, আমরা অনেকগুলি শো করেছি যখন আওয়ামী লীগ ক্ষমতায়, এবং আমরা কিন্তু তখন নির্দ্বিধায় সমালোচনা করেছি। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে ওই যে ফিরে এসে বা আওয়ামী রাজনীতির যে প্রক্রিয়া, আপনি কত ভালো কথা বলেন, কত ভালো কাজ করেছেন, সেটা প্রধান বিষয় না। আপনি লয়াল কিনা, আপনি তার তোতা পাখি কিনা, আপনি তার টিয়া পাখি কিনা, এইটা হচ্ছে তা এই রাজনীতির বৈশিষ্ট্য। তো সেইখান থেকে এই সরকারও বের হইতে পারে না। এই সরকারও যেটা শুনতে চায় ওইটাই শুনতে চায়। যেমন আগের নেতা নেত্রী চাইতেন যে হুম যে কাজই করেন না কেন, বিদেশ থেকে ফিরে আসলে তিনি পৃথিবীর একজন বিরাট কিছু, তিনি 100 বছরের ইতিহাসে, 1000 বছরের ইতিহাসে যা করেছেন আর কেউ করতে পারে না। এই সরকারও এই ধরনের কথাবার্তা পছন্দ করতে শুরু করেছে। সামনে জি যে নির্বাচন হবে, যেটা হয় নাই এখনো পর্যন্ত, সেটা 100 বছরের ঐতিহাসিক, এই শতাব্দীর ঐতিহাসিক নির্বাচন হবে, এরকম কথাবার্তা বলা হচ্ছে। তো হওয়ার আগেই কেমনে আমি জানি যে এটা এই শতাব্দীর আরো 75 বছর বাকি আছে, তা আমরা তো জানি না এর চেয়েও দারুণ কোনো নির্বাচন হবে হুম কিনা, কিভাবে হবে। তাই আমার কাছে সবসময় মনে হয় যে বাগাড়ম্বরের রাজনীতি বাদ দিয়ে, রেটরিকের রাজনীতি বাদ দিয়ে, এই যে ন্যারেটিভ তৈরি করার রাজনীতি বাদ দিয়ে, মানুষের ভাষায় মানুষের কাছে এসে মানুষের জি কথাগুলি বলতে পারাটা খুব জরুরি। আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা নিয়ে আমি আপনাকে দুইটা লাইন বলি। আওয়ামী লীগ বলেছিল তত্ত্বাবধায়ক সরকার দরকার নেই, এটা অসাংবিধানিক। তো যেখানে তত্ত্বাবধায়ক সরকার জিনিসটাই অসাংবিধানিক, সেখানে সে নিরপেক্ষ নাকি অনিরপেক্ষ এটা দিয়ে কি আসে যায়? যেখানে পদ্মলোচন অসাংবিধানিক, তাহলে হুম কানার নাম পদ্মলোচন নাকি চক্ষুষ্মানের নাম পদ্মলোচন?
এটা বলার তো কোনো দরকার নেই, পদ্মলোচন নিজেই অসাংবিধানিক। হুম তো অসাংবিধানিক এই ব্যাপারটাকে তারা ফেরত আনতে চাচ্ছে কেন? কারণ তাদের পতন হয়েছে। আরো মজার ব্যাপার হচ্ছে, পতন হয়েছে কিন্তু প্রধানমন্ত্রী তিনিই আছেন। প্রধানমন্ত্রী তাকে রেখে কিভাবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হবে, এই ফর্মুলাটা তার কাছ থেকে জানতে চাইতে হবে, যে প্রধানমন্ত্রী থেকেই কিভাবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার করা উচিত। তাহলে তাকে হুম পদত্যাগ করতে হবে। জি তাহলে উনি যদি এটা চান যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হবে, তাহলে উনি এখন পদত্যাগ করে দিক, তাহলে সাংবিধানিক ভাবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হবে। কিন্তু সেটা তো হচ্ছে না, জি কারণ এই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রচারণা কে চালিয়েছে? যে এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য টানা হরতাল দিয়েছিল, দিয়ে টানা চাপ দিয়ে বিএনপিকে বাধ্য করেছিল 15 ফেব্রুয়ারি নির্বাচন থেকে ফিরে এসে আহ একটা তত্ত্বাবধায়ক সরকারের আইন করে সংসদ ভেঙে দিতে। তাহলে আপনি যদি এখন বলেন আমি বিএনপির প্রশংসা করতে খুব পছন্দ করি, ব্যাপারটা তা না। কিন্তু জনদাবির মুখে বিএনপি কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি মেনে নিয়েছিল। যে কোনো রকম একটা নির্বাচন তারা করে সেই হুম নির্বাচনকে তারা বলেছিল যে এটা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন, আমরা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দিব। তারা কিন্তু দিয়েছিল। তাইলে এই একই জিনিস কেন আওয়ামী লীগ করতে পারলো না? কেন তারা সামান্য কোটা এটা বাতিল করতে পারলো না? কেন তারা জোর করে এই কোটা বিরোধী আন্দোলনের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়লো যে এটা শেষ পর্যন্ত সরকার বিরোধী আন্দোলন হলো এবং সেইখান থেকে তার পতন হলো? কেন তারা একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারলো না? এখন যদি তারা সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে, এখন যদি তারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার কথা বলে, যখন তারা ক্ষমতায় ছিল তখন কেন তারা এই ভালো কথাগুলি বুঝতে পারলো না? এইখানে হচ্ছে মোস্তফা ফিরোজের সেই কথা, ক্ষমতায় থাকলে মানুষ জি কেমন জানি অন্ধ হয়ে যায়। ক্ষমতায় থাকলে হুম চেয়ারের 4 পা আর নিজের 2 পা এটাকে এক জায়গায় করে নিজেকে 6 পা বিশিষ্ট দানব মনে করতে থাকে। যখন চেয়ারের 4 পা হারিয়ে যায় তখন নিজের 2 পা ব্যবহার করে পালিয়ে যায়। এইটা হচ্ছে আমাদের রাজনীতির সবচেয়ে বড় ট্র্যাজেডি।